আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষিত, আশা করি সবাই ভালো আছো। আমাদের এই নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এখানে বলছে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 এর জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা। তো আমাদের আগামী যে 10 তারিখে পরীক্ষা হবে, সেই 10 তারিখে আমাদের কি পরীক্ষা হবে সেই সম্পর্কে আমাদের আজকে আলোচনা। তো আমাদের নবম শ্রেণীতে জীবন ও জীবিকা 10 তারিখে পরীক্ষা হবে। জীবন জীবিকার মধ্যে আমাদের পাঠ্যপুস্তকের কোন অংশ পড়তে হবে? পাঠ্যপুস্তকের শুরু থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো চলো পাঠ্যপুস্তকের শুরু থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত কোন অংশগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই অংশগুলো আমরা একটু জেনে নিই। আচ্ছা, আমরা প্রথমে আমাদের যে সূচিপত্র আছে সেই সূচিপত্র সম্পর্কে আলোচনা করব। সেই সূচিপত্রের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট হিসেবে আমরা দেখে নিই। আর্থিক ভাবনা, এখান থেকে আমাদের সবচেয়ে বেশি এই দুই অধ্যায় থেকে আমাদের প্রজেক্ট সাজানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমাদের এই দুই অধ্যায়ের মধ্যে যেহেতু আমাদের এখানে 90 পেজ পর্যন্ত আমাদের এই যে বইয়ের অংশটা দেওয়া আছে আমাদের কারিকুলামে, তো 90 পেজ পর্যন্তই পড়তে হবে। তো আমাদের এখানে রিডিং পড়াগুলো ভালো করে পড়তে হবে। রিডিং পড়াগুলো পড়লে আমাদের যে প্রজেক্টগুলো সাজায় সেই প্রজেক্টগুলো থেকে উত্তর করা সহজ হবে। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে চলো আমরা একটু আমাদের পরবর্তী যে অংশগুলো বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। তো তোমরা সবাই এই কাজগুলো করছো। তো এই কাজগুলো তোমরা একটু দেখে নিবা, খুব বেশি মনোযোগ দিয়ে পড়ার দরকার নেই। পরীক্ষা এটা নাও আসতে পারে, আসার সম্ভাবনা খুব কম। তো আমরা পরবর্তী যে আয় ব্যয় হিসেব করবো, আয় ব্যয় এটা আমাদের জানার বিষয় আছে যে আয়ের থেকে যদি ব্যয় বেশি হয় সেক্ষেত্রে কি হয়, আয় ব্যয় সমান হলে সেক্ষেত্রে কি হয়, এবং ব্যয় থেকে আয় কম হলে সেক্ষেত্রে কি হয়। তো আমরা সেটা সাধারণতভাবে জানি, তো সাধারণ বিষয় এগুলা। তো আমাদের পরীক্ষার জন্য যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের 2 নম্বর এবং 3 নম্বর যে অধ্যায় আছে সেই অধ্যায়গুলো। এখানে হচ্ছে নেটস শব্দটা তো প্রয়োজন, ওয়ান্টস এবং সেভিং, নিরাপত্তা, ইন্স্যুরেন্স যেটাকে বলবো আমরা। তো এই বিষয়গুলো আমাদের শিখতে হবে, এই বিষয়গুলো জানা প্রয়োজন। তো তোমরা একটু তোমাদের জানার ক্ষেত্রে একটু পড়ে নিবা। তো খাদ্যদ্রব্য 1 মাসের পরিকল্পনা আমাদের, এটাও হতে পারে পরীক্ষার প্রশ্ন, এটার সাথে সংযুক্ত করতে পারে যে পরীক্ষার প্রশ্ন বলে দিতে পারে যে তোমার বাড়ির 1 মাসের খাদ্য তালিকা তৈরি করো। হ্যাঁ, আর যাতায়াত ভাড়া কিভাবে হয় এগুলো তৈরি করো, এগুলো তোমরা করছো তাই না? আচ্ছা, বিনিয়োগ, আগ্রহী রহমান সাহেব, বিনিয়োগ কি? এই যে দৃশ্যপট, তো আমাদের পরীক্ষায় যে আমরা প্যাটার্নগুলো দেখতেছি, এই প্যাটার্নগুলো আমাদের দৃশ্যপট অথবা আমাদের প্রয়োগ, এই বিষয়গুলো দেওয়া থাকে। সেখান থেকে আমাদের কাজের ধারা মোতাবেক কাজ 1 2 3 4 করে দেওয়া থাকে। তো সেগুলো আমরা দেখব। এখানে আমাদের দলগত কাজ দিয়েছিল যে দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টার উপস্থাপন করতে হবে। একটা পোস্টার, বড় লিফলেট বা পোস্টার উপস্থাপন করতে হবে এটা। তারপর এটা আমরা পড়বো না, আমরা বিনিয়োগ সম্পর্কে পড়বো। তো এখানে দেখো এই যে বিনিয়োগের বিষয়গুলো, এখানে দেখো সাধারণ কিছু বিষয়ের উপর বিনিয়োগকারী ঝুঁকি গ্রহণ সক্ষমতা নির্ভর করে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো। তোমরা এই যে এই বিষয়গুলো পড়বা, সম্পদ বৃদ্ধি আকাঙ্ক্ষা, সম্পদের উপর নির্ভরশীলতা, বিনিয়োগকারীর বয়স ও বিনিয়োগের মেয়াদ। তো এই বিষয়গুলো জানতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংকিং সিস্টেম যেটাকে বলা হবে এটা। আচ্ছা, তারপর চলো আমাদের ক্লাসটা একটু বড় হবে, যেহেতু আমাদের সম্পূর্ণ বই পড়তে হবে, তো একটু বড়ই হবে। তো তোমরা একটু নজর দাও। আমাদের এখানে একটা দলিলপত্র দেখাইছে, জমির মালিকানাধীন দলিলপত্র। হ্যাঁ, তো এটা দেখাইছে। তারপর দেখো সিএস খতিয়ান, এই যে দলিলপত্রের যে খতিয়ান আছে সেই খতিয়ান, এখানে স্টেট অফ অ্যাসকুয়েসিশন বা খতিয়ান যেটাকে বলা হবে, খতিয়ান সম্পর্কে আলোচনা করা আছে। হ্যাঁ, খতিয়ান সম্পর্কে আলোচনা করা আছে, একটু দেখে নিবা। দাগ নম্বর, ভুল নম্বর, খতিয়ান, এগুলো অনেকেই কম ভালো জানায়, তোমরা একটু পড়ে নিবা। আচ্ছা, তোমরা রিডিং অবশ্যই পড়বা, রিডিং পড়তে হবে। রিডিং না পড়লে তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্রগুলো আসতেছে সেই প্রশ্নপত্রগুলো উত্তর দিতে পারবে না। সৃজনশীলের থেকেও বেশি ক্রিয়েটিভিটি হতে হবে। এই আমাদের যে নতুন সিলেবাস আসছে, নতুন যে কারিকুলাম, এখানে সবচেয়ে বেশি ক্রিয়েটিভিটি এটা আমাদের প্রয়োজন। বাস্তব জগতে ক্রিয়েটিভিটি না থাকলে অনেক পিছিয়ে পড়ব আমরা। যদি ক্রিয়েটিভিটি না থাকে আমাদের ভিতরে, তাহলে আমরা কি করব? বইয়ের জ্ঞানে তো কখনো বাস্তব জীবন চলে না, তাই না? তো ক্রিয়েটিভিটি দিয়েই মানুষের জীবন চলে। তো তোমাদের এই বইগুলো আঙ্গিকে এইভাবে তৈরি করা যে ক্রিয়েটিভিটি লাগবে, ক্রিয়েটিভিটি থাকবে যার যত, সে তত বেশি সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং তত বেশি ভালো অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, তো আমরা দেখতেছি যে এগুলো আমাদের একটা রিডিং পড়া, অবশ্যই রিডিং পড়তে হবে। বারবার বলতেছি যে আমরা যতই আহ, আহ, প্রশ্ন দেখি কিংবা যতই আমরা সাজেশন দেখি, তবে আমাদের বোর্ড যে বই দেওয়া যায়, সরকার যে আমাদেরকে বই দিছে, তার উপরে কখনো সৃজনশীলতা হবে না। যখন একটা টিচার কি করে, যখন একটা প্রশ্ন তৈরি করে, তখন তিনি বইকে অনুসরণ করে প্রশ্ন তৈরি করেন, তাই না? কোনো সাজেশনকে অনুসরণ করে না।
তবে তোমাদের আমরা সাজেশন দিব, তোমরা সাজেশনটা সত্যি বইকে আগে ফলো করার পর সাজেশন পড়বা, তাহলে হলো কি তুমি কতটুকু বইকে মেমোরাইজ করতে পারছো, কতটুকু বইকে বুঝতে পারছো, তাহলে সাজেশন থেকে বুঝতে পারবা যে আসলে আমি এতটুকু কনফার্ম। তোমার সাজেশনও পড়তে হবে, কিন্তু প্রথম আগে বই পড়তে হবে। এখানে বিনিয়োগ পরিস্থিতি এখানে দেওয়া আছে এক। তো অল্প বড়ুয়া সম্পর্কে এখানে বলা আছে যে অল্প বড়ুয়া সর্বোত্তম বিনিয়োগ খাত, এই যে এগুলো থেকে আমাদের প্রজেক্ট সাজাতে পারে। হ্যাঁ, এইগুলো থেকে প্রজেক্ট সাজাতে পারে, তো তোমরা এগুলো জানবা। পরিস্থিতি 2, এই যে প্রজেক্ট সাজানোর এই খাত, এগুলো ভালো করে পড়তে হবে। যে হাবিব সাহেবের সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো, সপক্ষে যুক্তি দাও, এগুলো আমাদের কাজ 1, 2, 3 দিতে পারে। এই যে পরিস্থিতি 1, 2, 3 এখানে যা আছে সবগুলোই আমাদের প্রজেক্ট সাজানোর জন্য একটা উপযুক্ত বিষয়। তো অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই জানবে, অবশ্যই পড়তে হবে। তারপর এখানে প্রাপ্ত এই যে চেক লিস্ট দিয়েছে, পরিবার বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণের চেক লিস্ট আমাদের দেওয়া আছে, তো সেটা দেখো। তারপর বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য, আমরা কি কারণে বিনিয়োগ করব, কোন কারণে বিনিয়োগ করব না, সেটির লক্ষ্য এবং উদ্দেশ্য। কোন বিনিয়োগ করলে ঝুঁকির মাত্রা বা ঝুঁকির সময়কাল কেমন, হ্যাঁ, কোন বিনিয়োগ করলে ঝুঁকি থাকবে না, সেই বিষয়গুলো আমাদের এখানে আছে। বিনিয়োগ খাত নির্বাচন, অর্থাৎ কোথায় আমি বিনিয়োগ করলে টাকা উপার্জিত হবে, কোথায় বিনিয়োগ করা যাবে না, সে বিষয়গুলো আমাদের জানতে হবে, ঠিক আছে না? তারপর বিনিয়োগের ফলাফল মূল্যায়ন বা বিনিয়োগের পুনর্বিন্যাস সিদ্ধান্ত। তো বিনিয়োগ করার পরে যে ফলাফলটা পাবো, আমি পুনর্বিন্যাস করে সিদ্ধান্ত নিব যেটা, সেটা এখানে লিখতে হবে। তো সেই অনুপাতে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্ন করা আছে উত্তর দিতে হবে, যদি মন্তব্য থাকে সেই ঘরে লিখতে হবে, আর যদি প্রশ্ন উত্তর এই ঘরে লিখতে হবে। তো তোমরা এগুলা আশা রাখি করে ফেলছো স্কুলে। তারপর আমাদের একক কাজ এসেছে যে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপ 1 থেকে 4 অনুসরণ করে তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করে পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে একটি পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার কাজটি যথাযথভাবে সম্পূর্ণ করো। তো এটা আমাদের কাজ করতে হবে, তোমাদের এগুলো কাজ দেওয়া আছে, তাই না? পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনা ধাপ 5 যথাযথভাবে সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত করো। তো এগুলো আমাদের দেখতে হবে। তো এখান থেকে একটা প্রজেক্ট সাজানোর সম্ভাবনা থাকে, যে বিনিয়োগ খাত থেকে একটা প্রজেক্ট সাজানোর সম্ভাবনা থাকবে, তোমরা অবশ্যই নজর দিয়ে পড়বা। হ্যাঁ, তারপর আমাদের স্বল্প মূল্যায়ন করতে বলছে যে তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো। তাহলে বাজেট যখন পরিকল্পনা করো তখন কোন কোন বিষয়গুলো, অর্থাৎ যখন আমাদের টাকার একটা হিসাব করি, তখন আমরা কোন খাতা থেকে টাকা আসবে, কোন খাতাতে ব্যয় হবে, তো হিসাব করি আমরা একটা বাজেট পাস করি। সেই ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো নজর রাখা হয় সেখানে লিখতে হবে। তারপর ধরে নাও তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করে, মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি ধরনের পরামর্শ দেবে। তো এটা পরামর্শ, যে কোথায় কোথায় কোন ধরনের কাজ করতে হবে, কোথায় কি ধরনের কাজ করতে হবে, সেটা বিষয়ে আমাদের এখানে তাকে পরামর্শ দিতে হবে, তাই না? তো এই অধ্যায় একটা সম্পূর্ণ অধ্যায় আমরা শেষ করলাম। তো এই অধ্যায় যা কিছু শিখছি সেটা আমরা এখানে লিখবো। এবং উদ্যোক্তা হিসেবে যাত্রা। তো উদ্যোক্তা শব্দের অর্থ কি? উদ্যোক্তা হলো, আমরা তাকে বলবো যারা কোনো কিছু সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করে, তাকে বলবো উদ্যোক্তা। উদ্যোক্তা হতে পারে একটি কুটির শিল্প থেকে একজন বড় ব্যবসায়ী, তাই আমরা সবগুলোকে বলবো উদ্যোক্তা। এখানে বলছে মনের মতো সাজাও ব্যবসা, মেধা মনন দিয়ে, হার নেই তোমার, আগাও যদি নতুন ধরন দিয়ে। তো আমাদের একজন ব্যক্তি বলতো, বিশেষ করে প্রথম যিনি হয়েছিলেন সুশান্ত পাল, তেনার একজন বন্ধু, তিনি একজন কোচিং এর মালিক। তো তিনি বলছিলেন যে ব্যবসা কখনো লস নাই। ওনার কথা আমার খুব পছন্দ হয়েছে। তো ব্যবসা যদি কেউ সঠিক উপায়ে করে, উদ্যোক্তা যদি কেউ হয় কখনো, সেক্ষেত্রে তার লস খাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ ব্যবসা ইকুয়াল টু মুনাফা আসবেই। হ্যাঁ, যদি সঠিক আইডিয়া, সঠিক পর্যালোচনা এবং সঠিক যদি পরিকল্পনা থাকে, তাহলে ব্যবসা কখনো লস হবে না। তো এখানে দেখো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি প্রতিষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো। তো আমাদের ফিরে দেখতে বলছে। ফিরে দেখা শব্দটা তো উপরের যে বিষয়গুলো বলছে সেগুলো আমাদের ফিরে দেখতে বলছে। তো এখানে ব্যবসাটি কিসের ধরনের সেটা লিখতে হবে। তবে মোট মূলধন বা বিনিয়োগ কত টাকা ছিল, সেই সময় কত টাকা দিছিল। তো এগুলো পড়ে তোমরা আশা রাখি এগুলো সব কমপ্লিট করছো। তো আমাদের এখানে বলছে ব্যবসা আইডিয়া বাস্তবায়ন বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমার সঙ্গে বিনিময় করতে চাই, যা সবার সঙ্গে বিনিময় করতে, যে আসলে কোনো ব্যবসা একটা যদি আইডিয়া থাকে বা অনুভূতি থাকে বা অভিজ্ঞতা থাকে, সেটা সবার সঙ্গে এখানে এই যে ব্যবসা করতে গেলে কি কি লাগে বা কোনো অভিজ্ঞতা আছে, যদি পুরো কোনো অভিজ্ঞতা থাকে, এই ঘরের মধ্যে আমরা সেটা লিপিবদ্ধ করবো। তাহলে ব্যবসায়িক খুঁটিনাটি, এত ব্যবসা করতে গেলে কি কি বিষয় জানতে হবে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো এখানে ক্ষুদ্র ব্যবসা শুরু করা ধারাবাহিকতা ধাপ। একটা ক্ষুদ্র যদি ব্যবসা শুরু করি, সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা লাগবে যে ব্যবসা আইডিয়া নির্দিষ্ট করা। আমি আসলে কি ধরনের ব্যবসা করব সেটা আইডিয়া নির্দিষ্ট করতে হবে। দ্বিতীয়ত আমরা ধাপ নির্বাচন করতে হবে বাছাই করা ও ফলাফল বিশ্লেষণ। তারপর আমরা বাছাই করব, তারপর ফলাফল বিশ্লেষণ করব। এখানে বলছে যে আমরা বাজার যাচাইয়ের কিছু কিছু প্রশ্নের উত্তর আমাদের সিদ্ধান্ত নিতে পারি, যেমন ধরো ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতা কারা,
হ্যাঁ, এটা অবশ্যই আমরা একটা কথা মনে রাখতে হবে যে আমি যখন একটা ব্যবসা করব তখন আমার দেখতে হবে যে আসলে আমার এই ব্যবসার মধ্যে ক্রেতা কেমন হতে পারে, বা আমাদের যে আমার যে পণ্যটা সেটা আমি যখন বাজারে বা মার্কেটে প্লেস করব তখন ক্রেতার কেমন মনোযোগ আসতে পারে, বা কোন ধরনের ক্রেতাগুলো কিনতে পারে, উচ্চ বংশীয় মানুষ না নিম্ন বংশীয় মানুষ, সেই হিসাব করে একটা আমাদের মুনাফা যোগ করিয়ে কি করা, মূল্য নির্ধারণ করা, অনেকগুলো বিষয় আছে যেগুলো একটা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। তো আমাদের এই যে কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপর বলছে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন। আমরা ব্যবসা করতে গেলে কি কি পরিকল্পনা করবো সেই বিষয়ে আমাদের এখানে বলা আছে। তারপর বলছে ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ। তাহলে আর্থিক যে আমার আসলে কত টাকা ব্যয় হতে পারে, কত টাকা খরচ হবে, আমি চালাতে পারবো কিনা সেটা একটা নির্ধারণ করতে হবে। তো এগুলো আমি আসলে তোমাদের সবগুলো তো করে দেওয়া নাই, তোমরা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে সবগুলো পাবা। আমার চ্যানেলেও কিছু আছে কিন্তু সম্পূর্ণ আমি করতে পারি নাই, সময়ের অভাব। যাই হোক, তো তোমাদের এখানে এই যে ক্লাসটা করার পিছনে একটাই কারণ যে তোমাদের কোন জায়গাগুলো কিভাবে পড়তে হবে সেটা একটু আলোচনা করা এবং মেমোরাইজ করার দায়িত্ব তোমার। একটা শিক্ষক তোমাকে, একজন শিক্ষক বা একজন বড় ভাই বা একজন যাকে বলো যার পথ দেখানোর করে, তারা কখনো পথ দেখাতে পারেন কিন্তু পথটা নিজে হাঁটতে হয়। হ্যাঁ, কিন্তু তোমাদের পড়তে হবে, নিজেই পড়তে হবে, তাহলে তুমি ভালো করতে পারবা কিছু। ওকে, তারপর বলছে আমরা যদি ধাপ 5-এ দিই, ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ, আর্থিক বিশ্লেষণ। তো আমরা যখন ব্যবসার সম্ভাব্য আয় কত হতে পারে, ব্যয় কত হতে পারে, তারপর মুনাফা নির্ধারণ করব এবং আর্থিক বিশ্লেষণ করিয়ে কাজে লাগবো। তারপর এই যে ব্যবসা আমি করতে গেলে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। দেখো, খেলনার মূল্য যদি এত টাকা হয় তাহলে এখান থেকে এই যে এখানে একটা আমাদের গাণিতিক বিষয় দেওয়া আছে, এই বিষয়টা খুব দরকারি জিনিস। এটাতে আমরা প্রজেক্ট সাজাতে বলতে পারে, যে ব্যবসায়িক একটা নিয়ে উদ্যোক্তা হিসেবে আমাদের একটা প্রজেক্ট সাজাতে পারে। তো তো সেই বিষয়ে আমাদের একটু জানতে হবে যে একজন ব্যবসায়ী চক বাজার থেকে 150 টাকা ধরে 50টি খেলনা কিনলেন। তিনি খেলনা তার ব্যবসা কেন্দ্র নিয়ে আসার জন্য 200 টাকা পরিবহন ভাড়া, 100 টাকা ক্রয় শুল্ক, 100 টাকা বিমা খরচ এবং 200 টাকা কুলি মজুরি প্রদান করেন। তাহলে ইনি টাকা কত টাকা খরচ হয়েছে? এতগুলো টাকা খরচ হয়েছে। পরিবহন ব্যয় কত হয়েছে? 200 টাকা। শুল্ক খরচ কত হয়েছে? এত, তাই না? কুলি মজুরি, তাহলে মোট 8,100 টাকা তার মোট খরচ। তাহলে আমরা প্রতিটি খেলনার ক্রয় মূল্য হবে 162 টাকা। তাহলে তিনি কিনছিলেন কত? 150 টাকাতে। তাহলে তার সমস্ত কিছু যোগ করার পরে তার মোট আসছে 162 টাকা। তাহলে কিন্তু সে যদি 160 টাকা করে বিক্রি করে তাহলে তার লস হবে, তাই না? তাকে অবশ্যই 62 থেকে বেশি, অর্থাৎ 63-64 এ ধরনের টাকা বিক্রি করতে হবে, তাহলে তার লাভ আসবে। ওকে, তো সে বিষয়ে আমাদের এগুলো জানতে হবে। তো এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি যে এই যে ব্যবসায়িক খাতের যে মুনাফা বিষয়, তো ব্যবসা ক্ষেত্রে তোমাদের এখানে 3 স্টার দিতে পারবো এই অংশটাকে। এই পড়ার যে টপিকটা, এই টপিকটাকে আমি 3 স্টার দিব। এখান থেকে স্যারেরা প্রশ্ন বানাতে পারেন। ওকে, তারপর আমরা 37 পৃষ্ঠা, আমাদের অনেক বড় অধ্যায় হবে, এটা একটা 99 পৃষ্ঠা পর্যন্ত যাইতে হবে, অনেক বড় ভিডিও হবে। তোমরা একটু দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, ধৈর্য ধরে দেখো। হ্যাঁ, ব্যবসায় ব্র্যান্ডিং বা মার্কেটিং বা বিবরণ পরিকল্পনা। তার ব্যবসা আমরা ব্র্যান্ডিং করতে হবে, এই যে মূল বিষয় হচ্ছে ব্র্যান্ডিং, তাই না? তো আমাদের বাংলাদেশের মানুষ ব্র্যান্ডিং ছাড়া আসলে অনেক জিনিস ক্রয় করতে চায় না। তো ব্র্যান্ডিং বিষয়টা নিতে হবে আমাদের। অবশ্যই যে ব্যবসাটা করব সেটা যেন অবশ্যই আহ, অবশ্যই সৎ আয় এবং সততার সাথে ব্যবসা করব। তারপর ধাপে আমরা 7 লিখতে পারি, ছোট পরিসরে ব্যবসা শুরু ও পর্যবেক্ষণ করতে হবে আমাদের। ছোট পরিসরে যখন আমরা ব্যবসা শুরু করব তখন সেটা। তারপর বলছে গ্রাহক পরিষেবা প্রতিক্রিয়া। গ্রাহক পরিষেবা অবশ্যই সুন্দর হতে হবে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, তাই না? তারপর বলছে ব্যবসার ফলাফল মূল্যায়ন। তো ব্যবসার ফলাফল মূল্যায়ন করে যে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, নিত্যদিনের স্টোর যেটা বলবো সেখানে দেওয়া আছে। ব্যবসায়ের আর্থিক প্রতিনিধি খুবই ভালো হয়েছে। তোমরা এগুলো সবগুলো পড়তে হবে তোমাদের। হ্যাঁ, সবগুলো পড়তে হবে। তারপর কাজ, তারপর সামাজিক উদ্যোক্তা হিসেবে উৎপাদন বিনিয়োগ উন্নয়ন। তো এই যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে, না জানলে হবে না। সামাজিক সমস্যা চিহ্নিতকরণ। আমাদের সামাজিক সমস্যা যে চিহ্নিত করবো, প্রথমে সামাজিক সমস্যা আসলে কি কি আছে সেটা চিহ্নিত করতে হবে। তারপর আমাদের এখানে বলা আছে আমাদের এলাকার যে সমস্যা, এটা ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে একটা, আমার বিশ্বাস এখান থেকে প্রজেক্টটা সাজাবে। স্যার যদি 2-3টা প্রজেক্টের নাম বলে, ওখানে যদি বলতে পারে যে একটা, যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করো, তো স্যারেরা এখানে উদ্যোক্তা হিসাবেও একটা প্রজেক্ট দিতে পারে এবং তোমার এলাকার নিজস্ব যে সামাজিক সমস্যা আছে সেখানে একটা প্রজেক্ট দিতে পারে। তো যে কোনো সমস্যা, যখন ধরো এখানে হতে পারে এলাকার লাইব্রেরি ফ্রি সার্ভিস নাই, তারপর রাস্তাঘাট কুসংস্কার, প্রবীণ সেবা নাই, পরিবেশ নাই, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। খাদ্য সমস্যা অথবা স্বাস্থ্য অথবা শিক্ষা,
যে কোনো একটা সমস্যা নিয়ে, অথবা তোমার এলাকায় সবচেয়ে বেশি পরিমাণে বাল্যবিবাহ হয়, অথবা রোগ বালাই সবসময় লেগেই থাকে, কর্মসংস্থান প্রশিক্ষণের অভাব আছে, তো এগুলো সমস্যা যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। ওকে, তো এই বিষয়টা আমাদের জানতে হবে। এখানে বলছে সমস্যাগুলো থেকে যে কোনো একটি সমস্যা চিহ্নিত করবো এবং তোমার এলাকা বিবেচনা করে সমস্যাটি আমাদের লেখো। তো এটা আমি বললাম যে এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? তো আমাদের প্রজেক্ট এইভাবে দিতে পারে যে স্যার তোমাদের এলাকায় যে কোনো একটা আমরা যে পড়ছি সেটা থেকে আমাদের একটা প্রজেক্ট সাজাতে পারে। আশা রাখা যায় আমি 90 ভাগ দিব যে এখান থেকে একটা প্রজেক্ট স্যারেরা সাজাতে পারে। তারপর সমস্যা ও সমাধানের উপায়। আর যদি কখনো সমস্যা থাকে তাহলে অবশ্যই, সমস্যা পৃথিবীতে যত আছে তার সমাধান আল্লাহ দিয়ে রাখছে। সমস্যা আছে সমাধান আছে বলে, সমস্যা যেখানে নাই সেখানে সমাধান নাই। ওকে, তিনি বলছে সমস্যার এই প্রচলিত সমাধান বিশ্লেষণ ও কার্যক্রম সমাধান আবিষ্কার করতে হবে। সমস্যার কিভাবে আমি সমাধান করব, সমস্যা সমাধান সমস্যা এখানে লিখতে হবে। তারপর বলছে যে সমস্যা কার্যকর সমাধান আবিষ্কার। শুধু সব সমাধানে কিন্তু কার্যকর হয় না, তো যে সমাধান আমাদের কার্যকর হবে সেই সমাধানটা এখানে লিখতে হবে। ওকে, সমস্যার কার্যকর উপায়, এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন, তারপর বলছে কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা হয়, এগুলো এখানে লিখতে হবে। তারপর আমাদের বলছে আমাদের আমাদের দলের সদস্যের নাম ও কর্মপরিধি। তো এখানে দলের কাজগুলো এখানে লিখতে হবে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে আমি উপরে যেগুলো পড়লাম সেগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপর আসো 5 টাকা তাল গাছ, যাই হোক না কেন, শিক্ষার্থীরা যেটা করবে সেটা করবে, তোমরা একটু পড়বা এগুলা, এগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে, না পড়লে কিন্তু পারবা না। তারপর আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে দেখি, আমি পরবর্তী কোন বিষয়গুলো আরো দেখা যায়। পরবর্তী অধ্যায়ে আমরা যাব, এই অধ্যায় সম্পর্কে আর না বলি। হ্যাঁ, পরবর্তী অধ্যায়ে আমরা যদি আসি তাহলে আমরা দেখতে পাই, দেখো প্রজেক্ট ওয়ার্ক, উৎপাদনী ব্যবসায়িক পরিকল্পনা, দলগতভাবে সবার আইডিয়া একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজ প্রতিষ্ঠান উদ্যোগী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্টটি বাস্তবায়ন করো। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, প্রজেক্ট ওয়ার্ক এখানে বলা আছে আমাদের, তো এই বিষয়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর আমাদের একটা গল্প দেওয়া আছে, গল্পটা শুনতে বলছে এবং সেই সম্পর্কে আমাদের দিতে হবে। দেখো এখানে একজন ব্যক্তি উঁচুতেই, যে এখানে তার গন্তব্য কোথায়, এই যে এখানে, তাহলে তাকে কতগুলো সিঁড়ি পার হতে হবে, 1 2 3 অনেকগুলো সিঁড়ি, তাই না? এখানে বিষয় আছে, এখানে ব্যবসার আইডিয়া সাজানোর ক্ষেত্রে কোন কোন দিকগুলো দিতে হবে। দেখো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে, প্রসারের ক্ষেত্রে, ক্রেতা সেবা প্রদানের ক্ষেত্রে, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে। এই অধ্যায় আমরা শেষ করে দিলাম। তো পরবর্তী অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজাই, এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, তবে 3 মাঝখানে যে অধ্যায়টা আছে সেটার জন্য আমার একটু বেশি ভাবতে হবে। হ্যাঁ, তো আমাদের স্বপ্নের কেরিয়ার করে শব্দের অর্থ আমি বড় হয়ে কি হব, এই যে আমি স্বপ্ন দেখি আমি একজন বিসিএস, আমি একজন ডাক্তার হবো, কেউ পাইলট হবে, কেউ পুলিশ হবে। হ্যাঁ, তো এই যে আমি স্বপ্ন দেখি, তো সেই স্বপ্ন দেখলে তো হবে না, স্বপ্ন সাজাতে হবে। স্বপ্ন সাজাতে গেলে আমাদের অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে, তাই না? আচ্ছা, এখানে বলতে দলগত কাজ, শাহনাজ তার স্বপ্নের কেরিয়ারে পৌঁছানোর জন্য যে ধাপগুলো তুমি করেছে একটি ফ্লোচার্টে দেখাতে হবে, তাহলে ফ্লোচার্ট আমাদের দেখাতে হবে, এটা ইম্পর্টেন্ট বিষয়। এখানেও তোমাদের প্রজেক্ট সাজাতে পারে, হ্যাঁ, যে তুমি বড় হয়ে কি হতে চাও, সেই হিসাব করিয়ে তোমার কি কি করতে হবে সেটা ফ্লোচার্টের মাধ্যমে দেখা, এই ধরনের প্রশ্ন হতে পারে, অনেক প্রশ্ন হতে পারে। তারপর চাকরির ধরন, চাকরি খুঁজি যাচাই করি, আমরা সব চাকরি তো করা যায় না, তাই না? অনেকে ভুয়া আছে যারা সুযোগ কাজে লাগায়, তাহলে আমরা যাচাই করে চাকরি অবশ্যই খুঁজবো। দলগত কাজ, তো এগুলো পড়বা, এগুলো অনেকগুলো পড়া আছে, তো ওগুলো পড়তে হবে, আমাদের সম্পূর্ণ বইটা ভালোভাবে পড়তে হবে। এখানে কাজ কম আছে 3য় অধ্যায়ে, তো 3য় অধ্যায়ে কাজ কম আছে, কিন্তু 2য় অধ্যায়ে অনেক বেশি কাজ আছে, তো কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপর কৃষি খাত, এই যে খাতগুলো থেকে যে আমার যে ভবিষ্যতে যদি কেউ কৃষি বিষয়ে কাজ করতে চায়, তাহলে এখানে শিল্প খাত, গার্মেন্টস এবং টেক্সটাইল, এটা আমাদের ভবিষ্যতে আমাদের স্বপ্ন, এখানে আমাদের কেরিয়ার করতে পারে, তাই না? তারপরে যে এখানে টেক্সটাইলের, গার্মেন্টসের অটোমেশন, সুতা উৎপাদনের বিষয়টা দেখানো হয়েছে। ইঞ্জিনিয়ারিং বা ম্যানুফ্যাকচারিং যেটাকে বলা হবে। তারপর ফার্মাসিউটিক্যালস, যেটা ওষুধ উৎপাদন হয়, গবেষণা হয়, এইগুলো পড়তে হবে। তথ্য প্রযুক্তি বা আউটসোর্সিং, যেটা আউটসোর্সিং করে আজকে অনেক মানুষ অনেক টাকা উপার্জন করতেছে, তাই না? সেবা খাত, সেবা খাত থেকে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি কি পায়, ট্যাক্স পায়, সেবা খাত সম্পর্কে আমাদের জানতে হবে। স্বাস্থ্য সেবা, তো এগুলো সব করে ট্যুরিজম এবং হসপিটালিটি, তাই না? তো এখানে হচ্ছে হোটেল ব্যবস্থাপনা পেশাগত তরুণদের আকর্ষণ বাড়ছে, তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। প্রশিক্ষণ এবং সেবা, তো আমাদের 3 নম্বর অধ্যায় থেকে 2 নম্বর অধ্যায়ে বেশি কাজ আছে, তো কাজগুলো ভালো মতো করবা। থিঙ্কিং টুল সাজাই, খাতার নামগুলো সাজাতে হবে। এখানে খাতার নাম বলছে বর্তমানে কি কি কাজ করা হবে, কিভাবে করব, কি কি যোগ্যতা দক্ষতা প্রয়োজন, এখানে লিখবো, কোন প্রযুক্তি আমাকে প্রভাবিত করবে এবং চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং পড়তে হবে। শেষ পর্যন্ত যদি আমি দেখি,
তো তোমাদের এই যে স্বপ্নের এখানে যে আছে দুইটা কোর্স নাম্বার 1 দলগত পড়াশোনার ঝুঁকির মোকাবেলা, এটা একটু জানতে হবে কিভাবে ক্যারিয়ার ঝুঁকি বিশ্লেষণ মোকাবেলা উপায়। তো এই যে এইটাও ইম্পর্টেন্ট, এখান থেকে প্রজেক্টের অংশ কিছু হতে পারে, এটাও তোমরা একটু পড়বা। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি অনেক বড় ভিডিও হয়ে গেছে, তো তোমরা বইটা ভালো করে পড়ো, সবচেয়ে বড় কথাটা